নতুন প্রতিদ্বন্দ্বীর উত্থান রুখতে হবে। উপসাগরীয় তেল সমৃদ্ধ অঞ্চলে অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। এই বিষয়গুলো থেকে উলফের মতবাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যায়। সিনিয়র বুশের পর বিল ক্লিন্টনের নেতৃত্বে ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় আসলে পল উলফের মতো কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কগণ রিপাবলিকান পার্টির স্নায়ুকেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করে। 2000 সালে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি শিরোনামে তিনি আরেকটি প্রস্তাব আনেন। এটা প্রজেক্ট ফর দ্য নিউ আমেরিকান সেঞ্চুরি নামে প্রকাশিত হয়। এখানে তিনি যে প্রস্তাবগুলো আনেন সেগুলো হচ্ছে আমেরিকার সামরিক ব্যয় $100 বিলিয়ন উন্নীত করা, অন্যান্য দেশকে মহাকাশ ব্যবহার থেকে বিরত রাখা, দৃঢ়তার সাথে আমেরিকার দৃষ্টিভঙ্গি সারা বিশ্বে ছড়িয়ে দেয়া, সংকট সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং ইরাকের মতো রাষ্ট্রগুলোকে কঠোরভাবে দমন করা। কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিগণ জানতেন যে কনজারভেটিভদের এই উগ্র পরিকল্পনা আন্তর্জাতিক সমর্থন পাবে না, এমনকি দেশীয় সমর্থনও নয়। তাই একে রিবিল্ডিং আমেরিকানস ডিফেন্স শিরোনামে নতুন মোড়ক দিয়ে 2000 সালের সেপ্টেম্বর মাসে আবার প্রকাশ করা হয়। তারা জানতেন যে এই পরিবর্তন আনার জন্য যদি বিপ্লব সংগঠনের চেষ্টাও করা হয়, তবুও তাদের জীবদ্দশাতে তা দেখে যাবার ভাগ্য হবে না। তাই তাদের দরকার পার্ল হারবার অথবা 9/11 মতো অকস্মাৎ বজ্রপাতের ন্যায় কোনো ঘটনা। দেখুন কি অদ্ভুত মিল। সেপ্টেম্বর 2000 সালে পরিকল্পনা গ্রহণ করা হলো, ঠিক 1 বছর পর সেপ্টেম্বর 2001-এ আমেরিকায় বিমান হামলা হলো। 9/11 কমিশন রিপোর্টের উপরই মূলত আমি বক্তব্য রাখব, যেটা আমার বর্তমান গবেষণার বিষয়। প্রশ্ন করেন 9/11-এর এই রিপোর্টটি কেমন হয়েছে, তাহলে আমি বলবো সাধারণ দৃষ্টিতে এবং মেইনস্ট্রিম মিডিয়ার দৃষ্টিতে দেখলে আপনার কাছে মনে হবে চমৎকার। কেউ কেউ আমাকে বলেছেন রিপোর্টটি পড়ে উপন্যাসের মতো লেগেছে। আসলেও তাই। যদি একটি ফিকশন বা কাল্পনিক গল্প হিসেবে একে মার্কিং করতে বলা হয়, তাহলে আমি এই 9/11 কমিশন রিপোর্টকে 5 স্টার ক্যাটাগরিতে ফেলব। রিপোর্টের মুখবন্ধে কমিশন আগেই বলেছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে 9/11-এর ঘটনাবলী সম্পর্কে সম্ভাব্য সম্পূর্ণ তদন্ত প্রকাশ করা। এই তদন্তকে সাধারণের নিকট যুক্তিগ্রাহ্য করে তোলার জন্য 9/11 সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক ঘটনা তুলে ধরা হয়েছে। আর এই প্রাসঙ্গিক ঘটনার অধিকতর বিশ্বাসযোগ্যতার প্রয়োজনে নিশ্চয়ই সেখানে বাছাই চালানো হয় এবং এই বাছাইয়ের সময় সেই সব ঘটনাবলীকে গুরুত্ব দেওয়া হয় যেগুলো আপনাদের সাধারণ দৃষ্টিতে যৌক্তিক বলে মনে হবে। দুটি সূত্রকে মূল ধরে এই তদন্ত চালানো হয়। আমি বলবো দুটোই চক্রান্তের সূত্র। একটি হচ্ছে বুশ প্রশাসনের অফিসিয়াল চক্রান্ত, যার মাধ্যমে ঘটনার দায় চাপানোর চেষ্টা হয়েছে ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদার উপরে। অপরটি হচ্ছে স্বয়ং বুশ প্রশাসনের জটিল ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে ইরাক আফগান আক্রমণ অত্যাবশ্যকীয় করে তোলা হয়েছে। যদিও বইয়ের মুখবন্ধে বলা হয়েছে রিপোর্টকে যথার্থভাবে নিরপেক্ষ করা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখি সেটি মোটেও নিরপেক্ষ নয়। হোয়াইট হাউস অনুমিত একটি তথ্যকে কেন্দ্র করে সেটাকেই প্রমাণ করার উদ্দেশ্যেই এই তদন্ত চালানো হয়। আর সেই তথ্যটি হচ্ছে 9/11-এ হামলার জন্য আল কায়েদাই দায়ী। রিপোর্টের মুখবন্ধে আরও বলা হয়েছে নিরপেক্ষ ব্যক্তিদের স্বাধীনভাবে এই তদন্ত কমিশনে কাজ করতে দেওয়া হয়েছে। আমার মতে পক্ষপাতহীন কমিশন হলে সেখানে সমানভাবে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি থাকার কথা। কিন্তু দেখুন, এর পরিচালক থমাস এইচ কিন একজন রিপাবলিকান এবং এর নির্বাহী পরিচালক একজন রিপাবলিকান। এই নির্বাহী পরিচালক ফিলিপ জেলিকো শুধু একজন রিপাবলিকানই নন, তিনি সিনিয়র বুশের সময় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে বর্তমান সেক্রেটারি অফ স্টেট কন্ডোলিজা রাইসের সঙ্গে কাজ করেছেন। জর্জ বুশ সিনিয়রের 4 বছর মেয়াদ শেষে রিপাবলিকান পার্টি যখন ক্ষমতার বাইরে অবস্থান করছিল, তখন এই ফিলিপ জেলিকো এবং কন্ডোলিজা রাইস সম্মিলিতভাবে এই গ্রন্থটি রচনা করেন। এখন দেখুন তাদের মধ্যে সখ্যতা কত প্রগাঢ় ছিল।
তিনি তখন বুশ প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হয়ে অনুবাদকের কাজ করতেন। পরিশেষে তিনি বুশ প্রশাসনের ফরেন ইন্টেলিজেন্স বোর্ডের স্থায়ী উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। অতএব এই কমিশনকে মোটেও নিরপেক্ষ কমিশন বলা যায় না। এই নির্বাহী পরিচালক কমিশনের কর্ম এবং কর্মকর্তাদেরকে হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত করেছেন এবং এটাই স্বাভাবিক, কারণ যেহেতু তিনি তখনও বুশ প্রশাসনের একজন উপদেষ্টা। কিছু কিছু সমালোচক 9/11 কমিশন রিপোর্টকে সমালোচনা করে 9/11 ডসিয়ার নামক গ্রন্থ রচনা করেছেন। কেউ কেউ এর নাম দিয়েছেন হোয়াইট ওয়াশ। আসলেও তাই, এটা মূলত হোয়াইট হাউস থেকে নির্দেশিত একটি হোয়াইট ওয়াশ প্রক্রিয়া। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা হিসেবে ফিলিপ জেলিকো তদন্ত কার্যে সিআইএ, এফবিআই, পেন্টাগন এবং জাস্টিস ডিপার্টমেন্টের পূর্ণ অংশগ্রহণ রহিত করেন।